নেক্সট টার্গেট থাকবে টঙ্গিপাড়া। আমরা ওই বলছিলাম টঙ্গিপাড়া গোপালগঞ্জের নাম রাখবো না, আমরা রাখবো না। এরকম অসংখ্য লোক সেখানে উপস্থিত ছিলেন এবং তারা উল্লাস ধ্বনি দিয়েছেন। বঙ্গবন্ধুর বাসভবন ৩২ নম্বরে যারা ধ্বংসযজ্ঞ চালিয়েছেন তাদের একটা স্লোগান ছিল যে তাদের পরবর্তী টার্গেট হলো টুঙ্গিপাড়া। তারা ঢাকা থেকে সদর বলে টুঙ্গিপাড়া যাবেন এবং টুঙ্গিপাড়াতে গিয়ে বঙ্গবন্ধুর যে বাসভবন সেটি ভাঙচুর করবেন। এখন পর্যন্ত তার মাজার বা তার যে কবরস্থান এটি ধ্বংস করার কথা বলা হয়নি, তবে ওখানে দুটো বাড়ি রয়েছে, একটা হলো বঙ্গবন্ধুর পৈতৃক বাড়ি আর তার পাশেই শেখ হাসিনা তার বসবাসের জন্য একটি নতুন বাড়ি নির্মাণ করেছেন, সেই বাড়ি। এর বাইরে সেখানে শেখ সেলিম সাহেবের বাড়ি আছে, পরশ তাপসের বাড়ি আছে কিনা আমি বলতে পারবো না। তো এই যে টুঙ্গিপাড়াতে যদি ভাঙচুর হয় এবং ঢাকা থেকে যদি হাজার হাজার মানুষ বাস ট্রাক ভরে সেখানে যায়, তো সেই পরিস্থিতি আগামীতে কিভাবে সামাল দেওয়া হবে সেটি নিয়ে হয়তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা চিন্তা ভাবনা করবে। বঙ্গবন্ধুর বাসভবন ৩২ নম্বরে যারা ধ্বংসযজ্ঞ চালিয়েছেন তারা কেউ কেউ সেখানে গণ টয়লেট বানানোর কথা বলেছেন, কেউ মসজিদের কথা বলেছেন, কেউ আবার জুলাই আগস্ট বিপ্লবের যে শহীদান তাদের বাসভবন নির্মাণের কথা বলেছেন। তো এই পর্বটি এখানে শেষ হয়ে গেছে। তারপর দ্বিতীয় যে অংশটি ঘটেছে সেটি হলো শেখ হাসিনার স্বামীর যে ভবন বা বাসভবন ধানমন্ডিতে সুধা সদন নামে যেটি পরিচিত, সেখানে আগুন লাগানো হয়েছে। সেখানে ধ্বংসযজ্ঞ এখনো পর্যন্ত আমি যে ভিডিওটি করছি ৬ তারিখ বিকাল ৩টার সময়, তো এরকম সেখানে বুলডোজার লাগিয়ে এখনো পর্যন্ত ভাঙা হয়নি। ইতিমধ্যে যে খবরটা আমরা পেয়েছি সেটা হলো সারা বাংলাদেশের অনেক জায়গাতে, বিশেষ করে বরিশালে আমির হোসেন আমু, তারপর আব্দুর রফ সেনিয়াবাস সাহেবের যে পারিবারিক বাসভবন যেটি তাবুল হাসনাত আবদুল্লাহ এবং তার ছেলে সাবেক মেয়র সাদিক আবদুল্লাহ থাকতেন, সেখানে বুলডোজার বা ভেকু লাগিয়ে সেটিকে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। এর বাইরে যেটি হয়েছে সেটা হলো মাহবুল আলম হানিফ কুষ্টিয়াতে তার যে বাসভবন সেটা তো ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে। এবং আজকে ফেসবুকে দেখলাম, সত্য মিথ্যা জানি না, জনাব ওবায়দুল কাদের বাড়িতেও একই রকম ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে বা হবে, এরকম কথাবার্তা। এরপর এই যে যা কিছু হয়েছে এটা নিয়ে মানুষের মধ্যে যারা এই কর্মকাণ্ড করেছে তাদের মধ্যে একটা ঈদের উৎসব বা আমেজ কাজ করছে এবং তাদের সাহস এবং শক্তি অতীতের যে কোনো সময়ের চাইতে এখন তুঙ্গে, এবং তারা তাদের এই কাজের সফলতা তারা বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে দিতে চায়। ফলে আওয়ামী লীগের যে সকল দোসর রয়েছেন যারা গত 15টি বছর ধরে মানুষের বিরক্তি, মানুষের অশ্রদ্ধা এবং মানুষের বদদোয়ার উপলক্ষ ছিলেন, সে সকল মন্ত্রী, এমপি, আমলা কামলা টার্গেট করে করে তাদের বাড়ি ঘর আক্রমণ চালানো হবে বা হওয়া উচিত, এই ধরনের প্রচার এবং প্রোপাগান্ডা চলছে। তো ধরুন সে অর্থে যদি বাংলাদেশের 300 জন সংসদ সদস্য যারা আছেন তাদের বাড়ি ঘর, যে সকল সচিব ছিলেন, আইজি ছিলেন, তারপরে সেনাবাহিনীর যে সকল কর্মকর্তা ছিলেন, বিশেষ করে যারা ডিজিএফআই কর্মকর্তা ছিলেন, এনএসআই কর্তা ছিলেন, পুলিশের বিশেষ বিভাগের কর্মকর্তা ছিলেন যেমন হারুন, বিপ্লব কিংবা হাবিব অথবা বেনজির, তো তাদের বাড়ি ঘরকে টার্গেট করে যদি আগামী 1 সপ্তাহের মধ্যে এইভাবে আক্রমণ চলে, এটাকে আপনি কি বলবেন? দ্বিতীয়ত, সেই যে বঙ্গবন্ধুর বাসভবন ৩২ নম্বরে যারা ধ্বংসযজ্ঞ চালিয়েছেন তাদের একটা স্লোগান ছিল যে তাদের পরবর্তী টার্গেট হলো টুঙ্গিপাড়া। তারা ঢাকা থেকে সদর বলে টুঙ্গিপাড়া যাবেন এবং টুঙ্গিপাড়াতে গিয়ে বঙ্গবন্ধুর যে বাসভবন সেটি ভাঙচুর করবেন। এখন পর্যন্ত তার মাজার বা তার যে কবরস্থান এটি ধ্বংস করার কথা বলা হয়নি, তবে ওখানে দুটো বাড়ি রয়েছে, একটা হলো বঙ্গবন্ধুর পৈতৃক বাড়ি আর তার পাশেই শেখ হাসিনা তার বসবাসের জন্য একটি নতুন বাড়ি নির্মাণ করেছেন, সেই বাড়ি। এর বাইরে সেখানে শেখ সেলিম সাহেবের বাড়ি আছে, পরশ তাপসের বাড়ি আছে কিনা আমি বলতে পারবো। তো এই যে টুঙ্গিপাড়াতে যদি ভাঙচুর হয় এবং ঢাকা থেকে যদি হাজার হাজার মানুষ বাস ট্রাক ভরে সেখানে যায়, তো সেই পরিস্থিতি আগামীতে কিভাবে সামাল দেওয়া হবে সেটি নিয়ে হয়তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা চিন্তা ভাবনা করবেন। এখানে আমি আমার আলোচনাকে দুটো অংশে আমি বিভক্ত করতে চাই। প্রথম অংশ হলো আজকের এই যে ঘটনাটা, এই ঘটনাটা কেন ঘটল। 1 নম্বর কারণ হলো প্রকৃতিগত কারণে এই ঘটনাটি ঘটেছে। আওয়ামী লীগের শাসনামলে এরকম বহু স্থাপনা ধ্বংস করেছেন এবং বহুজনের স্থাপনা ধ্বংস করার চেষ্টা করেছেন এবং অসংখ্য মানুষের অভিশাপ, চোখের পানি তাদেরকে গ্রাস করেছিল। বেগম জিয়ার বাড়ি ভাঙার কথা আমরা সবাই জানি এবং আমি একজন ক্ষুদ্র মানুষ, আমার বাড়িটিও 2022 সনে ভেঙে একেবারে মাটির সঙ্গে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
তো শেখ হাসিনার বাড়িকে নিয়ে তার যেভাবে আবেগ রয়েছে, অনুভূতি রয়েছে, আমার বাড়ি নিয়েও কিন্তু আমার আবেগ অনুভূতি কম নয়। এবং সেখানে যে নির্মমতা চালানো হয়েছে, একটা মিনিট সময় দেওয়া হয়নি কোনো মতে। আমার 75 বছর বয়স্ক বৃদ্ধা মা সেখান থেকে বের হতে পেরেছেন। আমার ভাইয়ের স্ত্রী এবং তার দুটো শিশু সন্তান, এর মধ্যে একটি শিশু সন্তান যার বয়স ওই মুহূর্তে 9 বছর ছিল, মেয়ের সন্তান, সে ওই যে ঘটনার যে দৃশ্য বা তাণ্ডব, এটার কারণে কি হলো, সে রীতিমতো মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে এবং এখনো পর্যন্ত তার সেই মানসিক যাকে বলা হয় অসুস্থতা রয়ে গেছে। দ্বিতীয়ত, আমার যে ঘরে সেই 60 সন থেকে আজ অবধি পরিবারের অনেক মূল্যবান জিনিসপত্র সেখানে ছিল, টাকা কড়ি সোনা গহনা অনেক কিছু ছিল। তো সেইগুলো লুটপাট করার জন্য বিশেষ লোকদেরকে ভাড়া করে আনা হয়েছিল, প্রায় 100-150 লোককে ভাড়া করে আনা হয়েছিল। এবং বুলডোজারের সাথে আবার হাতুড়ি দিয়ে এই বাড়ির ইট পাথর ভাঙার জন্য আরো 100-150 লোক ভাড়া করে আনা হয়েছিল। এবং পুরো ঘটনা ঘটানোর জন্য প্রায় 200-300 পুলিশ সেখানে দাঁড় করিয়ে রাখা হয়েছিল। একজন ম্যাজিস্ট্রেট ছিল, টিএনও ছিল এবং তৎকালীন ডিসি যে ছিল তার লোকজন ছিল। ফলে 2022 থেকে আজ পর্যন্ত আমি বলতে সাহস পাইনি যে ওই ঘরে আমার কত টাকা লুট হয়েছে, কত ভরি স্বর্ণ সেখান থেকে লুটপাট করা হয়েছে। এবং যখন 1 মিনিটের নোটিশে সেখানে এক কাপড়ে আমার মা, 75 বছরের বৃদ্ধা মা, যার অনেক স্মৃতি ওই বাড়িকে ঘিরে, আমরা ওখানে আমাদের ভাইদের জন্ম হয়েছে, আমাদের বিয়ে হয়েছে, আমাদের সন্তানদের জন্ম হয়েছে। তো এই স্মৃতিগুলো আমাকে কিভাবে রীতিমতো পাগল বানিয়ে ফেলেছে, যেটা এখনো আমি স্মরণ করলে পাগল হয়ে যাই। কিন্তু তারপরেও আমি কখনো বদদোয়া দেইনি। আমি সবসময় চেয়েছি যে আমার মতো যারা কষ্ট পেয়েছে, আল্লাহ যেন এই কষ্ট অন্য মানুষকে না দেয়। কষ্টের খুব বেদনা, প্রায় 1 বছর আমরা রীতিমতো ঘুমাতে পারিনি। এরকম আমার মতো যারা হাজার হাজার মানুষ এই সারা বাংলাদেশে রয়েছেন, যারা আওয়ামী রেজিম দ্বারা নানাভাবে অপদস্থ হয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন। এবং তখন ওই সময়টিতে আমি বলেছিলাম, সেই 2013-14 সন থেকেই আমি বলেছিলাম যে বেগম জিয়ার বাড়ি ভাঙার যে সিদ্ধান্তটি, এটি রং সিদ্ধান্ত। এটির ফলে আগামীতে যখন ক্ষমতা আসবে বিএনপি বা ক্ষমতার পট পরিবর্তন হবে, তখন 32 নম্বর এবং সুধা সদনও রক্ষা পাবে না। শেখ হাসিনার জমানাতে এই কথাগুলো বহুবার আমি লিখেছি এবং বলেছি। এবং একটা সময় যখন সিদ্ধান্ত হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার যেটি আছে ওটা ওখান থেকে সরিয়ে অন্য জায়গায় নিয়ে যাওয়া হবে, তখন আমি বলেছিলাম যে এই কাজটি দয়া করে করবেন না, এটি হারাম, এটি কবিরা গুনাহ, এবং এই কাজ যদি করা হয় আগামীতে বঙ্গবন্ধুর মাজারেও কিন্তু আক্রমণ চালানো হবে। যাই হোক, যারা ক্ষমতায় ছিলেন তারা কখনোই অন্য কারো কথা শুনেন না। তাদের মতের বিরুদ্ধে কেউ কোনো কথা বললে এবার তাদের চিন্তা এবং আদর্শের বাইরে কেউ কোনো কথাবার্তা বললে তাদেরকে তারা গণশত্রু হিসেবে ধিক্কার জানায়। ফলে আমার অবস্থা আওয়ামী লীগে তখন ওইরকমই ছিল। তো যাই হোক, আজ আওয়ামী লীগের নেতাদের বাড়ি ঘরে হামলা হচ্ছে, এখানে শত শত কোটি টাকার জাতীয় সম্পত্তি যেভাবে ধ্বংস হচ্ছে, তার সঙ্গে সঙ্গে মানুষের মন এবং মননে যে বিষক্রিয়া তৈরি হচ্ছে এবং জিঘাংসা, প্রতিহিংসা যেভাবে তৈরি হচ্ছে, তাতে করে আমাদের সমাজ আগামী কম করে 25 থেকে 30 বছর এই জিঘাংসার যে ফল বা বিষ, এটি আমাদের সমাজকে বহন করতে হবে। এবং এখন যারা এই কাজগুলো করছেন যেভাবে আওয়ামী লীগ অতীতে এই কাজগুলো করেছেন, আর এখন যারা এই কাজগুলো করছেন, তারা আগামী দিনগুলোতে খুব সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। ইতিহাস এ কথা বলে না। এর কারণ হলো সবসময় ঘুরিয়ে ফিরে একই জিনিস, প্রতিটি কর্মের একটা সমান প্রতিক্রিয়া যাকে বলা হয় ঘটে। আগামীতে যদি বিএনপি বা আওয়ামী লীগ যারাই ক্ষমতায় আসুক, তারা যদি আজকের এই ঘটনাটিকে ক্ষমা করে দেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন, তাহলে সেখানে হয়তো একটা দেখা বলে আল্লাহ রাসূল যেভাবে মক্কা বিজয়ের পর একটা ইতিহাস রচনা করেছিলেন, ওইরকম একটা ইতিহাস রচিত হতে পারে। কিন্তু যদি ক্ষমা করে দেয়া না হয়, তাহলে মানব সমাজে যে বিশৃঙ্খলা আগামী দিনগুলোতে অক্টোপাসের মতো আঁকড়ে দেবে, যা কিনা আমাদের এই জাতিটিকে বহুলাংশে পিছিয়ে দেবে। ফলে এটি আগামী দিনের জন্য একটি ব্যাড সিগন্যাল। দ্বিতীয় যে বিষয়টি হয়ে গেছে সেটি হলো মন্দ কাজ, এটি অনেকটা ভাইরাসের মতো, ব্যাকটেরিয়ার মতো, শুধু বাড়তেই থাকে। ভালো কাজ কিন্তু সাধারণত ওভাবে বাড়ে না, কিন্তু মন্দ কাজ এটি বাড়তে থাকে। কাজেই এই যে জিনিসগুলো ঘটছে বা ঘটতে যাচ্ছে, সেই বিষয়গুলোর ব্যাপারে রাষ্ট্র কেন অসহায় এবং রাষ্ট্র কেন এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারছে না। যেমন ধরুন, শেখ হাসিনা বেগম জিয়া বাড়িটি ভেঙে ফেলেছে, এখন সেটা রাষ্ট্রীয় সিদ্ধান্তে রাষ্ট্রীয় মেশিনারিজ ব্যবহার করে করা হয়েছে। ফলে সেখানে কিন্তু মব হয়নি, বিশৃঙ্খলা হয়নি, এবং ওটার সূত্র ধরে বিএনপির অন্য কোনো নেতাদের বাড়িতে কিন্তু আক্রমণ চালানো হয়নি, এবং বিএনপির লোকজনও কিন্তু
আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়ি ঘরে আক্রমণ চালায়নি। তো এই যে বর্তমান জমানাতে যারা রাষ্ট্র চালাচ্ছেন তারা যদি মনে করেন যে গণরায়কে মেনে নিয়ে তাদের বঙ্গভবনকে গুড়িয়ে দিতে হবে, তারপরে গণভবনকে গুড়িয়ে দিতে হবে, 32 নম্বরকে গুড়িয়ে দিতে হবে, রাষ্ট্রীয় বুলডোজার ব্যবহার করে, ভেকু ব্যবহার করে তারা যদি এই কাজগুলো করতেন তাহলে কি হতো, ঘটনাটা সীমিত আকারে থাকতো এবং রাষ্ট্র এর দায় দায়িত্ব নিত এবং এখন যারা রাষ্ট্রের পরিচালক তাদের উপর দায় দায়িত্ব পড়তো। কিন্তু এখন যেভাবে রাষ্ট্র এই টোটাল যে মবটা হলো, এই মবের ব্যাপারে তারা চোখ বুঝে থাকলো, অথবা তারা অসহায় হয়ে পড়লো, অথবা তারা এটা প্রিভিলেজ দিল, অথবা তাদের সামর্থ্যের বাইরে এই ঘটনাগুলো ঘটলো, অথচ দায় দায়িত্ব কিন্তু কোনো অবস্থাতেই ডক্টর মোহাম্মদ ইউনূস থেকে শুরু করে তার যারা কর্তা ব্যক্তি রয়েছে কেউ এড়াতে পারবেন না। অধিকাংশ এর সঙ্গে হাজার 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 মানুষকে সংযুক্ত করে দেওয়া হলো। এবং আজকের এই যে প্রযুক্তির যুগে কারা কারা সেখানে গিয়েছেন, কি কি কর্ম করেছেন, কিভাবে হয়েছে, সব কিছু রেকর্ড এটি দেশ বিদেশে ছড়িয়ে হয়েছে। ফলে এই রেকর্ডগুলো যখন যে যেভাবে দেখবে তার মনের মধ্যেই তখন প্রতিহিংসা বা জিঘাংসা জাগ্রত হয়ে যাবে। কাজেই যা কিছু হয়েছে, যে ক্ষতি হয়েছে, সেই ক্ষতি আমরা পূর্ণ করতে পারবো না, কিন্তু এই ধরনের ক্ষতি যেন আর না হয় সে ব্যাপারে রাষ্ট্রকে এগিয়ে আসা উচিত, সরকারকে এগিয়ে আসা উচিত। আর এখানে বাংলাদেশে যা হয়, এরকম বড় বড় দুর্ঘটনার মাধ্যমে সবসময় একটা ক্ষমতার পট পরিবর্তন হয়। একটা সময় দেখা গেল 1956 এবং 57 সালে সারা বাংলাদেশে এভাবে বড় বড় পাট কলে, পাটের গুদামে, জুট মিলে, তারপরে টেক্সটাইল মিলে একটার পর একটা আগুন দেওয়া হচ্ছে এবং সেই আগুনের প্রেক্ষিতে কিন্তু ভারতের মদদে কেউ কেউ বলে এই ঘটনাগুলো ঘটিয়েছে, কিন্তু আলটিমেটলি দেখা গেল যে পাকিস্তানের কেন্দ্রীয় সরকারে এই প্রথম সামরিক শাসন আসলো। তো ওই যে সামরিক শাসন এসেছে 1958-এ, এখনো পর্যন্ত কিন্তু পাকিস্তান সেই সামরিক শাসনের অভিশাপ থেকে বেরোতে পারেনি। তো কেন হলো? আমার বক্তব্য হলো এই মুহূর্তে শেখ হাসিনাকে কেন ছাত্রদের উদ্দেশ্যে ভাষণ দিতে হবে? আপনি একটু চিন্তা করেন, কি দরকার ছিল বলতে? এখন বাংলাদেশে এমন কি ঘটছে যে, বা ছাত্রদের মধ্যে এমন কি হয়েছে যারা শেখ হাসিনার ভাষণ শুনবেন? এমনকি তার যারা ছাত্রলীগ, সেই ছাত্রলীগের লোকজন তো তার ভাষণে এই মুহূর্তে শুনতে চাচ্ছেন না। এই বাস্তব অবস্থাটা কেন তিনি বুঝতে পারছেন না? তো তিনি যখন আবার ক্ষমতায় ছিলেন একই অবস্থাতে আমি শুনেছি যে তার যে ক্ষমতা হারানোর 1 সপ্তাহ আগের থেকেই তার আপনজন যারা আছেন, ইনক্লুডিং সালমান এফ রহমান, তারা সবাই কিন্তু তাকে বলার চেষ্টা করেছেন যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে কোনো কিছুই আমাদের অনুকূলে নেই, তো এই মুহূর্তে আমাদেরকে একটা নেগোসিয়েশনে যেতে হবে অথবা চলে যেতে হবে। এমনকি আগস্ট মাসের 4 তারিখেও অনেক বড় বড় সেনাবাহিনী কর্মকর্তা তার সঙ্গে দেখা করেছেন এবং তাকে বাস্তব অবস্থা বলার চেষ্টা করেছেন এবং তিনি তখন অহংকার করেছেন এবং বলেছেন যে তোমরা ভয় পাচ্ছ, যদি ভয় পাও তাহলে চলে যাও। তো এইরকম যে অহমিকা বা দাম্ভিকতা তার ছিল, এই দাম্ভিকতার কারণে কি হলো, তিনি এই দুর্ভোগ দুর্দশার মধ্যে পড়েছেন। তো গাদ্দাফি পালিয়ে বেড়াচ্ছেন, এখন শেখ হাসিনা যেভাবে পালিয়ে বেড়াচ্ছেন তার চেয়ে নিকৃষ্ট অবস্থায় তিনি পালিয়ে বেড়াচ্ছেন, এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছেন এবং তার সঙ্গে প্রায় 70 জন লোক বিশ্বস্ত লোক তার সঙ্গে এক বাড়ি থেকে আরেক বাড়িতে পালাচ্ছে। এবং যে শহরটিতে পালিয়েছিলেন সেই শহরের বেশিরভাগ বাড়ি যুদ্ধ বিধ্বস্ত, এখন এই গাজার মতো সেখানে পানি, ইলেকট্রিসিটি কোনো কিছু নেই এবং খাবারের কোনো কিছু ছিল না। যারা স্থানীয় অধিবাসী তারা যে সকল রুটি, পাউরুটি এগুলো রাস্তায় ফেলে দিত, সেগুলোই ওই গাদ্দাফির যারা লোকজন তারা কুড়িয়ে এনে নিজেরা খেতেন এবং একটু ওগুলোকে সাজিয়ে গুছিয়ে তারপরে ওগুলো গাদ্দাফিকে পরিবেশন করতেন। তো এরকম দুরবস্থার মধ্যে পড়েও গাদ্দাফি বিশ্বাস করতেন যে আমেরিকার চক্রান্তে এই লোকজন লাফালাফি করছে, লিবীয়বাসী তাকে অন্তর থেকে ভালোবাসে এবং তিনি খুব দ্রুত আবার ক্ষমতায় ফিরতে পারবেন। কিন্তু দেখা গেল যে একদিন খুব বেশি আত্মবিশ্বাসী হয়ে তিনি যখন এরকম যাকে বলে উল্লাস প্রকাশ করছিলেন, ঠিক ওই সময়টি জনগণের হাতে তিনি ধরা পড়লেন এবং গণপিটুনি দিয়ে তাকে মেরে ফেলা হয়।